প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাংলা অনার্স প্রথম বর্ষের কোর্স নম্বর 1003। এই কোর্সটিতে তোমাদের সাথে এর আগে যেসব ক্লাসগুলো অনুষ্ঠিত হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা সন্ধি বিষয়ে আলোচনা করব। সন্ধি বিষয়টি আমাদের এই কোর্সটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং আমরা দেখব যে শব্দ গঠন প্রক্রিয়ায় যেমন সন্ধির বিষয়টি রয়েছে, ঠিক তেমনি বানানের যে আলোচনায় লিখন দক্ষতা সেখানেও সন্ধির বিষয়টি রয়েছে। তাহলে এই যে সন্ধি, এটাকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে সন্ধিজাত প্রচুর শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষায় আছে। তো সেই শব্দগুলোর গঠন যেমন আমাদের জানা প্রয়োজন, ঠিক তেমনি শব্দগুলোর বানান আমাদের জানা প্রয়োজন, যে সন্ধি হলে বানানগুলো কি ধরনের পরিবর্তন হয় বা কিভাবে শব্দের বানানটি গঠিত হবে। এই বিভিন্ন কারণে কিন্তু সন্ধিকে বেশ গুরুত্বের সাথে আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা লক্ষ্য করব যে এই যে সন্ধি, এটা কিন্তু পাশাপাশি সন্নিহিত দুইটি বর্ণের মিলন। এই যে সন্নিহিত যে বর্ণের মিলন বা ধ্বনির মিলন, এটাকে আমরা বলছি সন্ধি। এর মধ্যে দিয়ে কি হয়? আসলে সন্ধির মধ্যে দিয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়। যেমন একটি উদাহরণ যদি আমরা দিই, শুভ যোগ ইচ্ছা। এই শুভ এবং ইচ্ছা দুইটা মিলে একটি নতুন শব্দ তৈরি হয়, শুভেচ্ছা। এভাবে সন্ধি কিন্তু নতুন শব্দ তৈরি করতে পারে। সন্ধি শব্দের উচ্চারণকে সহজ করে, শ্রুতিমধুর করে। তুমি বিদ্যা আলয় এটা না বলে বিদ্যালয় বললে উচ্চারণটা সহজ হয়, শ্রুতিমধুর হয়। তাহলে সন্ধি একই সাথে আমাদেরকে যেমন শব্দ গঠন করছে, শব্দকে শ্রুতিমধুর করছে, শব্দকে আয়াসসাধ্য করছে, উচ্চারণের যে কষ্ট সেটাকে লাঘব করছে। এই বিভিন্ন কারণে সন্ধি আমাদের বাংলা ভাষায় বেশ একটি গুরুত্বপূর্ণ জায়গা। তো স্বরসন্ধির নিয়মগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু আসলে খুব বেশি কঠিন নয়। আমরা এই নিয়মগুলো মনে রাখলে অনেক শব্দের বানান আমরা ঠিক রাখতে পারবো। এবার আমরা সংস্কৃত শব্দে ব্যঞ্জন সন্ধির গুরুত্বপূর্ণ নিয়মগুলো একটু দেখি। ব্যঞ্জন সন্ধির আমরা আগেই বলেছিলাম যে ব্যঞ্জন যোগ ব্যঞ্জন হতে হবে, অথবা ব্যঞ্জন যোগ স্বর হতে হবে, অথবা স্বর যোগ ব্যঞ্জন হতে হবে। অর্থাৎ যে কোনো এক পাশে ব্যঞ্জন বর্ণ থাকবে শুরুতে বা শেষে, অথবা উভয়টাই ব্যঞ্জন বর্ণ থাকতে পারে। সেটা কিন্তু আমরা এর আগে দেখেছিলাম, আমরা কিন্তু উদাহরণ দিয়ে বুঝে নিয়েছিলাম। এবার কিছু উদাহরণ আমরা নিয়ম আমরা দেখি। প্রথম একটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে, বলা হয়েছে প্রথম বর্ণের শেষে যদি তোমার বর্গের যে আদি বর্ণগুলো থাকে, আদি স্বরবর্ণ থাকে, এবং তাহলে সন্ধির ক্ষেত্রে কি হয়, এরপরে যদি আবার স্বরবর্ণ থাকে, তাহলে কিন্তু প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়। বর্গের প্রথম বর্ণ আমরা যদি সহজভাবে লিখি, তাহলে ক, চ, ট, ত, প। এরপরে যদি স্বরধ্বনি থাকে, প্রথম শব্দের শুরুতে যদি বর্গের প্রথম বর্ণ থাকে, তারপরে যদি স্বরধ্বনি থাকে, তাহলে এই যে বর্গের প্রথম বর্ণ, এটি কিন্তু বর্গের তৃতীয় বর্ণে পরিণত হবে। আমরা যদি আরো সহজ করে বলি, বর্গের তৃতীয় বর্ণ কি? ক এর জায়গায় হবে তোমার গ, চ এর জায়গায় হবে চ, ছ বর্গীয় জ, ট এর জায়গায় হবে ট, ঠ, ড, ড বা ড শূন্য র হতে পারে, ড বিন্দু র। ট এর জায়গায় ট, থ, দ, আর প এর জায়গায় প, ফ, প, ফ, ব। তাহলে বর্গের প্রথম বর্ণ যদি থাকে শব্দের শুরুতে, তারপরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে সেই প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়। যেমন একটি শব্দ দেখো, দিক যোগ অন্ত। এখানে দেখো বর্গের প্রথম বর্ণ ক রয়েছে, তারপরে যে স্বরবর্ণ আছে, তাহলে বলা হয়েছে যে এই বর্গের প্রথম বর্ণের পরে যদি স্বরধ্বনি থাকে, তাহলে প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হবে। এখন ক এর তৃতীয় বর্ণ কি? ক, খ, গ। ওই লাইনে গ আছে তৃতীয় বর্ণ হিসেবে, ফলে এটা হবে দিগন্ত। এভাবে তোমার চ দিয়ে যদি কোনো একটি উদাহরণ থাকে, চ এর পরে যদি কোনো একটি স্বরবর্ণ থাকে, তাহলে চ এর বদলে হবে বর্গীয় জ। ট এর বদলে যেমন একটি উদাহরণ দেখো, যেমন দেখো শট যোগ যন্ত্র।
আমরা অন্য একটি সহজ উদাহরণ নিই, যেমন শট যোগ ঋতু, ষড়ঋতু। তাহলে এখানে আমরা দেখছি যে আমাদের প্রথম শব্দের শেষে কিন্তু ট আছে, বর্গের প্রথম বর্ণ, আর পরবর্তীতে আমাদের স্বরবর্ণ আছে। তাহলে এই ট এর বদলে তৃতীয় বর্ণ হয়েছে। আমরা এখানে এই উদাহরণটা দিলাম এই জন্য যে ট এর বদলে কখনো কখনো ড হতে পারে, আবার ডয় বিন্দু রও হতে পারে। এই জন্য ডয় বিন্দু র এর একটি উদাহরণ দিলাম। তাহলে এটা খুব সহজ নিয়ম ছিল। প্রথম বর্ণের মানে বর্গের শুরু সন্ধির ক্ষেত্রে প্রথম শব্দের শেষে যদি বর্গের প্রথম বর্ণ থাকে আর দ্বিতীয় শব্দের শুরুতে যদি স্বরবর্ণ থাকে, তাহলে বর্গের প্রথম বর্ণটি ওই বর্গেরই তৃতীয় বর্ণে পরিণত হবে। দ্বিতীয় একটি নিয়ম দেখো, স্বরবর্ণের পরে ছ থাকলে, অর্থাৎ প্রথম শব্দের শেষে যদি স্বরবর্ণ থাকে, দ্বিতীয় শব্দের শুরুতে যদি ছ থাকে, তাহলে ওই স্বরবর্ণের পরে ছ থাকলে ছয় স্থলে চয় ছ হয়। এই ছয়ের পরিবর্তে চয় ছ হয়, স্বরবর্ণের পরে ছ। তাহলে কিন্তু সেখানে তোমার বলা হয়েছে যে চয় ছয় পরিণত হবে। যেমন একটি উদাহরণ দাও এখানে, যেমন ধরো বট যোগ ছায়া। তাহলে এখানে টয়ের নিচে স্বরেও আছে, হসন্ত যেহেতু নাই, এখানে স্বরেও আছে, আমরা বুঝতে পারছি স্বরেও যোগ ছ। বলা হয়েছে স্বরবর্ণের পরে যদি ছ থাকে, তাহলে এই ছয়ের বদলে চয় ছ হবে। তাহলে বট যোগ ছায়া, এটা হচ্ছে বটোচ্ছায়া। বটোচ্ছায়া, যেহেতু স্বরবর্ণের পরে ছ থাকলো, তাহলে এটা হবে চয় ছ। তারপরে নিয়মটা আমরা একটু বিশ্লেষণ করি। ত এর পরে দ থাকলে, বলছে ত বা দ এরপরে চ অথবা ছ থাকলে, ত বা, আমরা নিয়মটা একটু লিখে নিই তারপরে বিশ্লেষণ করে দিই তোমাদের। ত অথবা দ এর পরে চ অথবা ছ থাকলে, চ অথবা ছ থাকলে, ত অথবা দ এর পরে চ অথবা ছ থাকলে, ত অথবা দ স্থলে চ হয়, ত অথবা দ স্থলে চ হয়। এই যে ত অথবা দ, এটার পরিবর্তে এখানে চ হয়ে যাবে, প্রথম বর্ণটা পরিবর্তিত হয়ে চ থাকবে। তাহলে আমাদের নিয়মটি কি দাঁড়ালো, আমরা যদি সহজ ভাষায় একটু বলি। প্রথম শব্দের শেষে যদি ত অথবা দ থাকে, আর দ্বিতীয় শব্দের শুরুতে যদি চ অথবা ছ থাকে, তাহলে এই যে প্রথম ত অথবা দ, এটা পরিবর্তিত হয়ে চ হবে। এই মনে রাখতে হবে, ত এর বদলে কিন্তু তোমার খণ্ড ত থাকতে পারে। খণ্ড ত কিন্তু ত এরই একটি খণ্ডিত রূপ। তো আমরা একটি উদাহরণ যদি দিই, যেমন ধরো সৎ, যেটা বলছিলাম ত এর বদলে খণ্ড ত থাকতে পারে। সৎ যোগ চরিত্র, তাহলে আমরা দেখছি প্রথম শব্দের শেষে এখানে ত, খণ্ড ত মানে হচ্ছে তয় হসন্ত, আর দ্বিতীয় শব্দের শুরুতে চ। তাহলে এই যে ত বা খণ্ডত্ব, এটা উঠে আরেকটি অতিরিক্ত চ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে সচ্চরিত্র। উচ্চারণটা আমরা যখন করবো যে তিনি সচ্চরিত্রের অধিকারী, সৎ চরিত্রের অধিকারী না বলে আমরা বলি সচ্চরিত্রের অধিকারী। এইভাবে তয়ের বদলে কিন্তু সেখানে অতিরিক্ত আরেকটি চ হয়ে যাবে। যেমন আরেকটি উদাহরণ দেখো, যেহেতু একটু অন্যরকম মনে হচ্ছে, দেখো উৎ যোগ স্বর্ণ। তাহলে দেখো এখানে ত আছে, মানে তয় হসন্ত খণ্ডত্ব, তারপরে ছ আছে। তো চ অথবা ছ থাকলে, এটা চ দিয়ে দেখলাম, এটা ছ দিয়ে দেখছি, চ অথবা ছ থাকলে এটা কি হবে, এই যে ত বা খণ্ডত্ব, এটার বদলে আরেকটি চ এসে যাবে। যেমন উৎ যোগ স্বর্ণ, উচ্ছন্ন। এখানে আমরা দেখলাম যে ওই তয়ের বদলে বা খণ্ডত্বের বদলে একটি চ আসলো। এরপর আরেকটি নিয়ম আমরা দেখি, আমরা সংস্কৃত শব্দে ব্যঞ্জন সন্ধির গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দেখছি। আরেকটি নিয়ম আমরা দেখি, ময়ের পরে অন্তস্থ বর্ণ বা উষ্ম বর্ণ থাকলে ময়ের বদলে অনুস্বার হয়। প্রথম শব্দের শেষে যদি ম থাকে, দ্বিতীয় শব্দের শুরুতে যদি অন্তস্থ বর্ণ থাকে, অন্তস্থ বর্ণ, তোমরা জানো অন্তস্থ বর্ণ কোনগুলো, অন্তস্থ জ, র, ল, এগুলোর কোনো একটি যদি থাকে, অথবা উষ্ম বর্ণ যদি থাকে,
উষ্ম বর্ণ আমরা জানি কি কি আছে। উষ্ম বর্ণ আছে তোমার দন্ত স, উষ্ম বর্ণ তালবস্য, তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এগুলো কিন্তু উষ্ম বর্ণ। তাহলে ময়ের পরে যদি এইগুলোর যে কোনো একটি থাকে তখন এই ময় স্থলে বলা হয়েছে অনুস্বার হবে। কিরকম আমরা একটি উদাহরণ দেখি, যেমন সম, সম যোগ তোমার সাত, আমরা সব দিয়ে করি, সহজ উদাহরণ আসি। সমযোগ সাত, এখানে কিন্তু ম আছে, ময়ের পরে আমাদের দন্ত স আছে, ময়ের নিচে হসন্ত, তার মানে কোনো স্বরবর্ণ নাই, তাহলে এখানে শব্দটি হয়ে গেল সংসার। এভাবে সমযোগ হার যদি আমরা বলতাম সংহার, সমযোগ রক্ষণ যদি বলতাম সংরক্ষণ। তো এইভাবে আমরা ময়ের পরে তারপর সমযোগ আমরা যদি বলতাম যে লাভ, সমযোগ লাভ, তাই না, ল আছে, সমযোগ লাভ, তাহলে হতো সংলাপ। তাহলে আমরা দেখছি ময়ের পরে যদি আমাদের অন্তস্থ বর্ণ বা উষ্ম বর্ণ থাকে তখন কিন্তু এই ম উঠে গিয়ে অনুস্বার হয়। এগুলো ছিল আমাদের সংস্কৃত শব্দের ব্যঞ্জন সন্ধির বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে। এখন আমরা বিসর্গ সন্ধিতে আসি। সংস্কৃত শব্দের বিসর্গ সন্ধি বলা হয়েছে যে বিসর্গ সন্ধিগুলো কিন্তু তোমার দুইভাবে গঠিত হয়। বিসর্গের পরে স্বরবর্ণ আসতে পারে, আবার বিসর্গের পরে ব্যঞ্জন বর্ণ আসতে পারে। মানে প্রথম শব্দের শেষে বিসর্গ থাকবে, দ্বিতীয় শব্দের শুরুতে স্বরবর্ণ আসতে পারে, আবার কখনো ব্যঞ্জন বর্ণ আসতে পারে। এই যে বিসর্গ, এই বিসর্গ আবার আমরা বলি যে দুই রকম আছে সংস্কৃত ব্যাকরণে। সেটা বলা হয়েছে যে বিসর্গ দুই ধরনের, একটা হচ্ছে রজাত বিসর্গ আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ। এই কথাগুলো তোমরা এর আগে শুনেছো, রজাত বিসর্গ, স্বজাত বিসর্গ। কিন্তু এই রজাত বা স্বজাত কেন, এই প্রশ্নটা হয়তো অনেকে আমরা জানি না। আমরা জানি যে রজাত আর স্বজাত, কিন্তু রজাতটি কেন বা কিভাবে তৈরি হলো? আমরা দেখবো যে সংস্কৃত শব্দে অনেক জায়গায় রয়ের ব্যবহারের পরিবর্তে বিসর্গের ব্যবহার করা হয়েছে। যেমন পুনর, পুনরের জায়গায় ওরা বলেছে কি পুন দিয়ে বিসর্গ দিয়েছে। তাহলে এখানে কিন্তু এই যে পুনর জায়গায় যে পুন হলো, এটা আমাদের রজাত বিসর্গ, কারণ আমরা র উঠিয়ে বিসর্গ দিয়েছি। অনেক সময় কি দেখা যায় যে সন্ধির ক্ষেত্রে এই বিসর্গটি আবার ফিরে আসে। ঠিক তেমনি শয়ের বেলায়ও তাই। শয়ের বেলায় তুমি দেখবে যে কিছু শব্দের শেষে অন্ত যে দন্ত স ছিল, সেই দন্ত শয়ের জায়গায় অনেক সময় বিসর্গ ব্যবহার করা হয়েছে। যেমন ধরো পুরুষ, এই যে পুরুষ যোগকার, পুরস্কার, তাহলে পুরুষ, এখানে পুরুষের জায়গায় ওরা বলছে পুরো, তাহলে এটা কিন্তু স্বজাত বিসর্গ, এই যে পুরো যেটা, কারণ এখানে এরপরে একটা স ছিল, সেটাকে শকে উঠিয়ে বিসর্গ দেওয়া হয়েছে। তো সন্ধির ক্ষেত্রে আবার কি হয়, এইসব বিসর্গগুলো জায়গায় আবার ওই র বা স ফিরে আসতে পারে। যেখানে র ফিরে আসে ওটাকে আমরা বলছি রজাত বিসর্গ, যেখানে স ফিরে আসে সেখানে আমরা বলছি স্বজাত বিসর্গ। যেমন তুমি একটি শব্দ দেখো, সংস্কৃত শব্দের শেষে র থাকলে অনেক জায়গায় কি হতো, বিসর্গ ব্যবহার করা হতো। যেমন এই যে দেখো অন্তর, এই শব্দটির পরিবর্তে সংস্কৃতে ব্যবহার করা হতো কি অন্তর। অন্ত বিসর্গ দিলে আমরা বুঝতাম যে এটা অন্তর বলা হয়েছে। এখন এটার সাথে আবার কি, যখন সন্ধি হয়ে যায়, সন্ধির ক্ষেত্রে যেমন আমরা দেখি অন্ত যোগ গত, তখন আবার দেখবো যে আমরা এই রটা আবার ফিরে আসি অন্তর্গত, এটা রেফ হিসেবে এখানে ফিরে আসলো। ঠিক তেমনি শয়ের বেলায় আমরা এই ধরনের উদাহরণ দেখবো। শয়ের একটা উদাহরণ তোমাদের দেখাই। যেমন ধরো শয়ের একটি উদাহরণ দেখো, যেমন পুরো, এই যে পুরুষ, পুরুষ শব্দটিকে সংস্কৃতে ওরা পুরুষ না বলে পুরুষ থেকে বলেছে কি যে পুন বিসর্গ বলেছে, কিন্তু এখানে একটি স ছিল যেটা উঠে বিসর্গ দিয়ে এসেছে। যে সন্ধির বেলায় আমরা দেখবো এখন এই যে পুনো তো না, এটা পুরো যোগ আমরা যদি বলি কার, তখন কিন্তু এই স আবার আমাদেরকে ফেরত দিতে হচ্ছে, পুরস্কার। তাহলে এই যে আমাদের বিসর্গটি, এটি ছিল আমাদের স্বজাত বিসর্গ। এভাবে আমাদের রজাত এবং স্বজাত বিসর্গ আছে। তো বিসর্গ যোগ স্বর বা বিসর্গ যোগ ব্যঞ্জন হয়ে বিসর্গ সন্ধিগুলো গঠিত হতে পারে। বিসর্গ সন্ধির দুই একটা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমরা যদি একটু দেখি, বলা হয়েছে অ অথবা অ কারের পর বিসর্গ থাকলে তারপর অধ্বনি অকার হয়ে যায়, ওকার হয়ে যায়। যেমন দেখো
কি বলেছে, অ এর পরে যদি বিসর্গ থাকে আবার তারপরে যদি অ থাকে, তাহলে এই অ কি হয়, ও হয়ে যায়। প্রথম শব্দের শেষে যদি অবিসর্গ থাকে, দ্বিতীয় শব্দের শুরুতে আবার অ থাকলে এই অবিসর্গটি ওকারে পরিণত হয়। যেমন তত যোগ অধিক, এই যে তত যোগ অধিক একটা শব্দ, এখানে কিন্তু স্বরেও আছে প্রথম শব্দের শেষে, আবার দ্বিতীয় শব্দের শুরুতে দেখো অ আছে। অবিসর্গের পরে অ থাকলে এটি কিন্তু ওকারে পরিণত হয়, তাহলে এটা হবে ততোধিক। এরকম অনেকগুলো শব্দ আমরা পাবো যেখানে অ ওতে পরিণত হয়েছে। এর পরের নিয়মটি দেখো, বলা হয়েছে বিসর্গের পর অভিন্ন অন্য শব্দ, অন্য স্বর থাকলে এর পূর্ববর্তী বিসর্গটি লুপ্ত হয়। যেমন আমরা দেখছি যে বিসর্গ আছে, তারপরে অন্য স্বর, অভিন্ন অন্য স্বর, অভিন্ন অন্য স্বর। কারণ আমরা জানি অ ছাড়াও কিন্তু আরো 10টি স্বরবর্ণ আমাদের আছে। তাহলে প্রথম শব্দের শেষে যদি বিসর্গ থাকে আর দ্বিতীয় শব্দের শুরুতে যদি অ ছাড়া অন্য কোনো একটি স্বরবর্ণ থাকে, তাহলে আমরা দেখব যে সেইখানে এই অ কিন্তু পরিবর্তিত হবে না, পূর্ববর্তী বিসর্গটি লুপ্ত হয়ে যাবে। যেমন একটি উদাহরণ দেখো, অত। দেখো অত, এখানে বিসর্গ আছে প্রথম শব্দের শেষে, তারপরে আছে স্বরেও, স্বরেও না, স্বরেও ছাড়া অন্য কোনো বর্ণ, এ অত যোগের, এটা হচ্ছে অত এ। এখানে কিন্তু অতএব, এখানে বিসর্গটি লুপ্ত হয়ে গেল, কোনো ওকারও আসলো না। তাহলে আমরা কিন্তু দেখলাম বিসর্গের পরে স্বরে অছাড়া অন্য কোনো স্বরবর্ণ আসলে বিসর্গটি লুপ্ত হয়ে যায়। 3 নম্বর নিয়ম দেখো, রজাত বিসর্গের পরে স্বরবর্ণ থাকলে বিসর্গস্থলে র হয়। তো আমরা একটি উদাহরণ দেখি, যেমন প্রাত যোগ আস, বলা হচ্ছে রজাত বিসর্গ, যেটা রজাত বিসর্গ তো আমরা জানি যেটা র আসবে, তো সেই কথাটি বলা হয়েছে এখানে, এটা আমরা আগেই জেনেছিলাম। এই বিসর্গ উঠে গিয়ে এখানে আমাদের র হবে, আর পরবর্তী যে আ বা যেটা স্বরবর্ণ থাকবে ওইটাই কিন্তু এই র এর সাথে যুক্ত হয়ে যাবে। যেমন প্রাত যোগ রাস, আস প্রাত রাস, তাহলে এখানে যে বিসর্গ উঠে একটা র আসলো এবং এই যে স্বরা, এটি কিন্তু এই র এর সাথে যুক্ত হয়ে গেল। এখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে বিসর্গের সঙ্গে যে ব্যঞ্জন বর্ণের সন্ধি, সেটার আমরা কিছু নিয়ম এবার দেখব। আমরা 3টা নিয়ম দেখলাম বিসর্গের সাথে স্বরবর্ণের নিয়ম, এবার আমরা দেখব বিসর্গের সাথে ব্যঞ্জন বর্ণের নিয়ম। তো প্রথম নিয়মটি দেখো, স্বজাত বিসর্গের পরে চ অথবা ছ থাকলে বিসর্গের পরিবর্তে তালব্য হয়। এই যে বিসর্গ, তারপরে যদি চ অথবা ছ থাকে, তাহলে এই বিসর্গের পরিবর্তে তালব্য হয়, এটা গিয়ে তালব্য হবে। যেমন একটি উদাহরণ আমরা যদি এখানে দেখি, নিযোগ চয়, তাহলে দেখো বিসর্গ, তারপরে কিন্তু চ এসেছে, নিযোগ চয় বলছে বিসর্গের পরিবর্তে এখানে তালব্য হবে, তাহলে এটা হচ্ছে নিশ্চয়। এইভাবে আরো অনেক শব্দ আমাদের আছে, আমরা একটা দুটো করে উদাহরণ দেখব। তারপরে নিয়মে দেখো, বিসর্গের পরে ট অথবা ঠ থাকলে বিসর্গের স্থলে মূর্ধন্য স হয়। তাহলে বিসর্গের পরে চ ছ থাকলে তালব্য হয়, বিসর্গের পরিবর্তে ট অথবা ঠ থাকলে বিসর্গের স্থলে মূর্ধন্য স হয়। যেমন নি যোগ ঠুর, নিষ্ঠুর, নি যোগ ঠুর। এখানে আমরা দেখব প্রথম শব্দের শেষে আমাদের বিসর্গ রয়েছে, দ্বিতীয় শব্দের শুরুতে ঠ রয়েছে, তাহলে এখানে আমাদের এটি মূর্ধন্য স-তে পরিণত হল। এভাবে আমরা পরিবর্তনটি পাব। আরেকটি নিয়ম আমরা দেখি, যে প্রথম শব্দের শেষে যদি অ অথবা আ থাকে, এটা একটু বেশ একটা সুন্দর নিয়ম। প্রথম শব্দের শেষে যদি অ অথবা আ থাকে, বিসর্গযুক্ত অবশ্যই, আর দ্বিতীয় শব্দের শুরুতে যদি, এটার সাথে প্লাস, দ্বিতীয় শব্দের শুরুতে যদি ক খ প ফ থাকে, 4টি বর্ণ মনে রাখতে হবে, ক অথবা খ, ক খ প ফ, এগুলোর যে কোনো একটি থাকে। তাহলে প্রথম শব্দের শেষে যদি অ অথবা আ থাকে,
এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি ক, খ, প, ফ থাকে তাহলে আমাদের অ অথবা আয়ের পরিবর্তে কিন্তু এখানে দন্তস্ব হয়। এই বিসর্গের পরিবর্তে দন্তস্ব আসবে। কিরকম? যেমন নম যোগ কার। তাহলে এখানে কিন্তু ময়ের সাথে একটি স্বরেও আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ হসন্ত নেই, আর পরে আছে ক। তাহলে অ অথবা আয়ের পরে কিন্তু ক, খ, প, ফ থাকলে এটা হচ্ছে দন্তস্ব আসে, নমস্কার। আবার রস্বই অথবা দীর্ঘের পরে, রস্বই অথবা রস্ব বিসর্গ, এরপরে যদি তোমার এই ক, খ, প, ফ থাকে, ক, খ, প, ফ থাকে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কি হয়? এটা হয়েছিল দন্তস্ব। কিন্তু রস্বই বা দীর্ঘের পরে, রস্বই বা রস্বর পরে হলে সেটা হয়ে যায় কিন্তু মূর্ধন্যস্ব। অথবা আয়ের পরে হয় দন্তস্ব, রস্বই বা রস্বর পরে হয় মূর্ধন্যস্ব। যেমন তুমি দেখো আবি যোগ কার, এটা হয় আবিষ্কার, এটা কিন্তু মূর্ধন্যস্ব হবে। তোমার এই বর্ণ যদি মনে না রাখতে পারো, এইটা মনে রাখতে পারলে হবে, কারণ আমাদের কিন্তু প্রথম বর্ণটাই এখানে মূল, যে অ অথবা আয়ের পরে দন্তস্ব হয়, রস্বই অথবা রস্বর পরে মূর্ধন্যস্ব হয়। এরকম প্রচুর শব্দ আছে। যেমন তুমি ধরো এই যে আবিষ্কারের মতো যে শব্দগুলো আমাদের ঝামেলা করে, পরিষ্কার, তারপর বহিষ্কার, নিষ্ঠুর, নিষ্ঠুরে কিন্তু দেখবে রস্বই আছে। এভাবে রস্বই বা রস্বর পরে যে স আসবে এটা কিন্তু সাধারণত মূর্ধন্যস্ব। আর অ অথবা আয়ের পরে যে স আসবে, যেমন ধরো এই যে পুরস্কার, ভাস্কর, তস্কর, লস্কর, এই যে শব্দগুলো, এখানে আমরা একটা শব্দ দেখলাম কি জানি, নমস্কার, এই 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 যে শব্দগুলো এখানে কিন্তু অথবা আয়ের পরে আছে, এগুলো কিন্তু দন্তস্বতে পরিণত হবে। তাহলে আমরা এই বিসর্গ সন্ধির বিষয়গুলো দেখলাম। এখন আমরা সংস্কৃত, আমরা আগেই বলেছি কিন্তু আমি আমার ক্লাসের শুরুতে, আমরা শেষ দিকে এসে গেছি। সংস্কৃত শব্দের সন্ধিটাই কিন্তু আমাদের আসলে মূল আলোচনার বিষয়, কারণ বাংলা শব্দের সন্ধি আমাদের খুব কম। বাংলা শব্দে আমরা দেখি যে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু সন্ধি আছে, কিন্তু অনেক জায়গায় এই সন্ধি না করেই বরং সাধারণভাবে শব্দগুলা পরপর বললেই যেন বেশি সহজবদ্ধ হয় বা শোনা যায়, সন্ধির প্রয়োজন হয় না। তারপরে কিছু কিছু জায়গায় বাংলা শব্দের সন্ধি হবে এবং তারা বাংলা শব্দকেই গঠন করবে, সেরকম কিছু নিয়ম আমরা দেখছি। প্রথমে আমরা বলছিলাম যে এই যে বাংলা শব্দের সন্ধি, এটা দুই রকম আছে, স্বরসন্ধি আছে আর ব্যঞ্জন সন্ধি আছে। বাংলা শব্দে আবার বিসর্গ সন্ধি নাই। তো বাংলা শব্দের সন্ধির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম যদি আমরা বলি, তার মধ্যে একটি আছে দুটি সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন ধরো এখানে একটি উদাহরণ আছে, অর্ধ যোগ এক, এটা হচ্ছে কি অর্ধেক, অর্ধ যোগ এক অর্ধেক। তাহলে এখানে দুই পাশেই দুটি স্বরবর্ণ আছে, এখানে আছে অ, এখানে আছে এ। আমাদের কিন্তু এখানে আমরা দেখলাম এ রইল, তাহলে অ লুপ্ত হয়ে গেল। এইভাবে দুইটি সন্নিহিত স্বরের মধ্যে একটি লুপ্ত হতে পারে। তো স্বরবর্ণের এটি একটি নিয়ম স্বরসন্ধির বাংলা শব্দের, যে দুইটি স্বরের মধ্যে একটি লুপ্ত হয়ে যেতে পারে। আবার বলা হয়েছে এমন কিছু শব্দে আছে যেখানে শেষেরটি লুপ্ত হয়, দুইটি সন্নিহিত স্বরের মধ্যে শেষেরটি লুপ্ত হয়। আগেরটা আমরা দেখেছিলাম যে প্রথমটা লুপ্ত হয়েছে, কিন্তু অনেক সময় হতে পারে যে এখানে শেষেরটা লুপ্ত হয়ে যাবে। যেমন একটি উদাহরণ যদি দেখো, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই। তাহলে এখানে এই যে দুইটির মধ্যে কিন্তু শেষেরটি রস্বইটা লুপ্ত হয়ে যাবে, এটা হচ্ছে যাচ্ছে তাই। এইভাবে আমরা দেখব যে কখনো প্রথম ওই দুইটি স্বরবর্ণের মধ্যে প্রথম অংশেরটি লুপ্ত হতে পারে, কখনো শেষেরটি লুপ্ত হতে পারে। আচ্ছা, এরপরের একটি নিয়ম দেখি আমরা, অথবা আমরা বলেছি অথবা আয়ের পরে যদি অথবা আ থাকে তাহলে উভয় মিলে আ হয়। এটা কিন্তু সংস্কৃত শব্দের স্বরসন্ধিতে এই নিয়মটি ছিল, এবং এই নিয়মের মধ্যে প্রচুর শব্দ আছে, যে প্রথম শব্দের শেষে যদি অথবা আ থাকে, দ্বিতীয় শব্দের শুরুতে যদি অথবা আ থাকে, তাহলে উভয় মিলে আ হয়। এটা বাংলা শব্দের সন্ধিতে স্বরসন্ধিতে এই নিয়মটি আছে, আবার সংস্কৃত শব্দের স্বরসন্ধিতে এই নিয়মটি আছে। পার্থক্য কি? পার্থক্য হলো যে এখানে সংস্কৃত শব্দ গঠন করবে আর এখানে বাংলা শব্দ গঠন করবে, কিন্তু এই নিয়মটি একই থাকবে। যেমন দেখো, চাষ যোগ আবাদ, তাহলে প্রথম শব্দের শেষে এখানে অ আছে, দ্বিতীয় শব্দের শুরুতে আ আছে, উভয় মিলে কিন্তু কি হলো, আ হয়ে গেল, চাষাবাদ।
এইভাবে আমরা দেখছি যে এখানে আ হয়ে গেল। তো এই নিয়মটি কিন্তু আমাদের উভয় সন্ধির ক্ষেত্রে আছে, অর্থাৎ বাংলা শব্দের স্বরসন্ধিতে আছে, সংস্কৃত শব্দের স্বরসন্ধিতে আছে। ফলে খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম আমাদের, এবং প্রচুর শব্দ এই নিয়মটির মধ্যে দিয়ে তৈরি হয়। তারপরে আমরা আরেকটি নিয়ম দেখব। সাধারণত ব্যঞ্জন ধ্বনির পরে রস্বই বা স্বরধ্বনি থাকলে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনিটি যুক্ত হয়ে যায়। বলা হয়েছে যে সাধারণত ব্যঞ্জন ধ্বনির পরে রস্বই বা স্বরধ্বনি থাকলে, একটু কঠিন করে বলেছে আমাদের এই বইতে, আমরা একটু সহজভাবে বলি। বলা হয়েছে ব্যঞ্জন ধ্বনির পরে রস্বই বা স্বরধ্বনি, আমরা সরাসরি স্বরধ্বনি বলতেই পারি। ব্যঞ্জন ধ্বনির পরে স্বরধ্বনি যদি থাকে, আমাদের এই নিয়মটিতে বলা হয়েছে ব্যঞ্জন ধ্বনির পরে যদি রস্বই থাকে বা স্বরধ্বনি থাকে, আমরা বললাম যে রস্বই আলাদা লিখলাম না, কারণ রস্বই তো স্বরধ্বনির মধ্যেই পড়ে। তাহলে ব্যঞ্জন ধ্বনির পরে যদি স্বরধ্বনি থাকে, তাহলে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনিটি কি হয়? যুক্ত হয়ে যায়। ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনিটি যুক্ত হয়ে যায়। যেমন ধরো এই যে আমার, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ম, কারণ এটা বাংলায় প্রচুর শব্দ আছে। আমার যোগী আমরা কিন্তু অনেক সময় বলি আমারই, এই কলমটা আমারই। উচ্চারণে কিন্তু এরকম আমারই বলি। রস্বই আমরা অনেক সময় পাশে লিখি আমার ই, আবার এটা আমারই, এইভাবে আমরা বলি। যেমন এখন যোগ ই, এখন এই যে ব্যঞ্জন ধ্বনি ন আছে, তার সাথে ই আছে, এখনই, এখনই, তুমি এখনই এই কাজটি করো। এটা কিন্তু সন্ধির মাধ্যমে উচ্চারণগুলো গঠিত হয়েছে। এখন রস্বইটা পরে না দিয়ে আমরা এখনই এভাবে ন এবং নয়ের সাথে যুক্ত করে উচ্চারণটা করছি। তাহলে ব্যঞ্জন ধ্বনির পরে স্বরধ্বনি। এখন রস্বইটাকে আলাদাভাবে আমাদের এই বইতে দেওয়ার কারণটা বোধহয় এরকম, যে রস্বই দিয়ে এরকম উদাহরণগুলো প্রচুর আছে, কিন্তু রস্বই ছাড়াও হতে পারে। যেমন ধরো এই যে আমারই জায়গায় যদি আমার ও হতো, একই রকম, তাহলে আমরা এইভাবে পড়াটাই তো সহজ, যে ব্যঞ্জন ধ্বনির পরে স্বরধ্বনি থাকলে স্বরধ্বনিটি ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে যায়। আমারও, আমার যোগ আমারও, সে আমারও পরিচিত। কারো, কার যোগ কারো, এখনো তো কারো দেখা পেলাম না, তাহলে এইভাবে কারো, এইভাবে কিন্তু আমরা দেখি শব্দগুলো তৈরি হচ্ছে। এখন বাংলা শব্দের স্বরধ্বনির মধ্যে এই কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম ছিল। বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি এখন আমরা দেখব। সেই ব্যঞ্জন সন্ধির আমরা গুরুত্বপূর্ণ নিয়ম যদি দেখি, প্রথম ধ্বনি ঘোষ এবং পরবর্তী ধ্বনি অঘোষ হলে দুটো ধ্বনি মিলে ঘোষ ধ্বনিটি দ্বিত্ব হয়। আচ্ছা, একটা উদাহরণ দিলে আমরা বুঝে যাব। যেমন ছোট যোগ দা, ত থ দ, আমরা দেখছি যে ট ট এবং ঠ এখানে ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, আর দ ধ এগুলো কিন্তু ঘোষ ধ্বনি। বলা হচ্ছে অঘোষ ধ্বনির পরে যদি ঘোষ ধ্বনি থাকে, তাহলে কিন্তু আমাদের উভয় মিলে ঘোষ ধ্বনিটি দ্বিত্ব হয়। এখানে ছোট যোগ দা, এটা হয়েছে ছোট দা। ছোট দা, এইভাবে কিন্তু আমরা দেখব যে ট এর বদলে সেখানে ড হয়েছে। ট আমরা এর আগে পড়েছিলাম, ট এর বদলে ড হতে পারে বা ড বিন্দু র হতে পারে। এভাবে কিন্তু ড বিন্দু রতে পরিণত হয়েছে। তো এটা একটা নিয়ম ছিল। এরকম কিছু শব্দ আছে আমাদের, খুব বেশি নয় যদিও, যে তোমার ঘোষ ধ্বনির পরে যদি অঘোষ ধ্বনি থাকে, তাহলে ঘোষ ধ্বনি কিন্তু যুক্ত হয়। তারপরের একটি নিয়ম দেখো, হলন্ত র ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে র লুপ্ত হয়ে পরবর্তী ব্যঞ্জনটি দ্বিত্ব হয়ে যায়। বলা হচ্ছে র হলন্ত মানে কি, যার শেষে হসন্ত আছে, তাহলে র হসন্ত। এই র হসন্ত এর পরে যদি কোনো ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে র লুপ্ত হয়ে পরবর্তী ব্যঞ্জনটি দ্বিত্ব হয়। এই যে ব্যঞ্জনটি এখানে থাকবে, র এর পরে যদি কোনো ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে এই র লুপ্ত হয়ে এই ব্যঞ্জন ধ্বনিটি কি হবে? এটি কিন্তু দ্বিত্ব হয়ে যাবে, দ্বিত্ব হয়ে যাবে। র এর পরে ব্যঞ্জন ধ্বনি থাকলে র লুপ্ত হয়ে পরবর্তী ব্যঞ্জনটি দ্বিত্ব হয়ে যাবে। কিরকম আমরা একটি উদাহরণের সাহায্যে দেখি। যেমন চার, দেখো চার যোগ টি, তাহলে এটা হচ্ছে চারটি। দেখো চার যোগ টি, এখানে র ছিল, তারপরে কিন্তু এখানে ট,
তো র এর পরে বলা হয়েছে কোনো যদি ব্যঞ্জন ধ্বনি থাকে ওই ব্যঞ্জন ধ্বনিতে দ্বিত্ব হবে, আর এই র লুপ্ত হয়ে যায়। 4 যোগ 3 4টি, আর 4টি ভাত দেব, এরকম কিন্তু আমরা বলি। তারপরে আরেকটা নিয়ম দেখো, চ বর্গীয় ধ্বনির পূর্বে যদি ত বর্গীয় ধ্বনি থাকে তাহলে ত বর্গীয় ধ্বনি লোপ পায় এবং চ বর্গীয় ধ্বনি দ্বিত্ব হয়। কিরকম নিয়মটি আমরা যদি একটু বুঝে নিই। চ বর্গীয় ধ্বনির পরে বলা হয়েছে যে চ বর্গীয় ধ্বনির পরে ত বর্গীয় ধ্বনি যদি থাকে তাহলে চ বর্গীয় ধ্বনি এরপরে যদি ত বর্গীয় ধ্বনি থাকে তাহলে কি হবে? সন্ধির ক্ষেত্রে প্রথম শব্দের শেষে যদি চ বর্গীয় ধ্বনি থাকে, দ্বিতীয় শব্দের শুরুতে যদি ত বর্গীয় ধ্বনি থাকে, তাহলে চ বর্গীয় ধ্বনিটি লুপ্ত হবে আর ত বর্গীয় ধ্বনিটি দ্বিত্ব হবে। একটি উদাহরণ তুমি দাও, যেমন বদ যোগ জাত। এখানে দেখছো প্রথম শব্দের শেষে কিন্তু দ আছে, যেটা চ বর্গীয় ধ্বনি, কারণ চ বর্গীয় আমরা জানি চ ছ বর্গীয়, চ ছ, এটা কিন্তু উল্টো হলো আমাদের। আসলে ত বর্গীয় ধ্বনি থাকবে শুরুতে আর চ বর্গীয় ধ্বনি থাকবে আমাদের পরে। ত বর্গীয় ধ্বনির পরে যদি চ বর্গীয় ধ্বনি থাকে তাহলে এখানে ত থ দ, এটা কিন্তু ত বর্গীয় ধ্বনি, ত থ দ। এই ত বর্গীয় ধ্বনির পরে চ বর্গীয় ধ্বনি আসলো চ ছ দ, তখন এই ত বর্গীয় ধ্বনিটি এটা কিন্তু লুপ্ত হবে আর এই চ বর্গীয় ধ্বনিটি দ্বিত্ব হয়ে যাবে। বদ যোগ জাত, বদ জাত। তো আমরা আরেকটি উদাহরণ দিই, আরেকটি উদাহরণ দিলে হয়তো আরেকটু সহজ হয়ে যাবে। প্রথম শব্দের শেষে থাকবে হচ্ছে আমাদের ত বর্গীয় ধ্বনি আর দ্বিতীয় শব্দের শুরুতে থাকবে চ বর্গীয় ধ্বনি। কিরকম? যেমন এ দেখো, হাত যোগ ছানি, হাত যোগ ছানি। এখানে ত বর্গীয় ধ্বনি আছে, তারপরে আছে চ বর্গীয় ধ্বনি, তাহলে কি হবে? এটা লুপ্ত হয়ে যাবে আর এটা দ্বিত্ব হয়ে যাবে, তাহলে হবে হাতছানি, সে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এভাবে কিন্তু চ বর্গীয় ধ্বনিটি দ্বিত্ব হয়ে যাবে। আচ্ছা, তারপরের একটা নিয়ম দেখি, স্বরধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি আসলে স্বরধ্বনিটি লুপ্ত হয়ে যায়। স্বরধ্বনির পরে যদি ব্যঞ্জন ধ্বনি আসে, এটা একটা খুব মজার নিয়ম, সহজ নিয়ম। প্রথম শব্দের শেষে যদি স্বরধ্বনি থাকে এবং তারপরে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে এভাবে স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি থাকলে অনেক সময় কি হয়? এই স্বরধ্বনিটি লুপ্ত হয়ে যায়। কিরকম? যেমন দেখো, কাঁচা যোগ কলা ইকুয়াল টু হয় কাঁচকলা। তাহলে এখানে আমরা দেখলাম একটা স্বর বর্ণ ছিল, তারপরে ব্যঞ্জন বর্ণ ছিল। এভাবে স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ থাকলে স্বরবর্ণটি কিন্তু অনেক ক্ষেত্রেই লুপ্ত হয়ে যায়। যেমন মিশি, এখানে একটি স্বরবর্ণ আছে দেখো, রস্বই যোগ কালো, এখানে একটি ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে স্বরবর্ণটি লুপ্ত হয়ে যাবে, মিশ মিশ কালো। এইভাবে আমরা দেখবো যে স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ থাকলে কি হবে? স্বরবর্ণটি লুপ্ত হয়ে যাবে। তো এই এই আমাদের যে সন্ধি, অর্থাৎ আমরা দেখলাম যে মূল যে আলোচনাটা সেটা কিন্তু আসলে আমাদের এই সংস্কৃত সন্ধির নিয়মের মধ্যেই পড়ে, আর বাংলা শব্দের যে নিয়ম সেগুলো আমাদের অল্পই আছে। তো এই যে নিয়মগুলো, এর বাইরেও আরো কিছু নিয়ম আছে, সেগুলো আমাদের বই থেকে একটু আমরা পড়ে নিব। আর মূল নিয়মগুলো আমি আলোচনা করেছি, বিশেষ করে সংস্কৃত শব্দের স্বরসন্ধি সবগুলো নিয়ে আমি আলোচনা করেছি, ব্যঞ্জন সন্ধিরও মূল নিয়মগুলো আলোচনা করেছি। আর আমরা বারবারই যেটা বলছিলাম যে বাংলা শব্দের সন্ধি আসলে খুবই কম আছে, মূলত সন্ধিগুলোই সংস্কৃত শব্দের মধ্যে পড়ে। এইগুলো ছাড়াও আমরা নিয়মের বাইরেও কিন্তু কিছু সন্ধি আছে, সেগুলোকে আবার আমরা বলি যে নিপাত নিষিদ্ধ সন্ধি, যেগুলো নিয়মের মধ্যে পড়ে না। তাহলে সন্ধি কিন্তু আমাদের আলোচনা হলো আজকে, আমরা বেশ একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। ক্লাসটা একটু বড় হলো, আশা করছি তোমরা ধৈর্য নিয়ে দেখবে, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই সিলেবাসের মধ্যে। তুমি দেখবে যে শব্দ গঠন প্রক্রিয়াতে যেমন সন্ধির কথা বলা আছে, আবার লিখন পদ্ধতিতে সন্ধির কথা বলা আছে বানানের নিয়মে। ফলে আমরা পুরোটাকে মিলেই কিন্তু একটু বড় আলোচনা আমরা করতে হলো। আশা করছি সন্ধির নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো, তোমরা মনে রাখতে পারবে, এবং শব্দের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে এই জাতীয় যে সন্ধির নিয়মগুলো থাকে সেগুলোকে আমরা প্রয়োগ করতে পারবো এবং শুদ্ধভাবে আমরা লিখতে পারবো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে আমাদের ক্লাসটি এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফিজ।